আহ সাইফুল ভাই, মির্জা ফখরুলের বক্তব্য নিশ্চয়ই গত 2-3 দিন ধরে আপনি দেখতেছেন, উনি অনেক রকম বক্তব্য দিচ্ছেন। এন্ড আপনার বিশ্লেষণটা শুনবো। আজকেও তিনি বলেছেন রাজনীতিবিদদের এত দেরিতে তিনি বুঝলেন রাজনীতিবিদদের চরিত্রহীন বা রাজনীতিবিদদের খারাপ মানুষ পরিচয় দেওয়ার জন্য চেষ্টা চলছে। এটা তো নানাভাবে বিভিন্ন সময় করে আসছিল একটা গোষ্ঠী মহল। কারণ ওনার ক্ষমতায় টান পড়েছে। তারেক রহমান ওনাকে আর আমার ধারণা গুরুত্ব দিচ্ছেন না। এই গুরুত্ব পাওয়ারও একটা প্রক্রিয়া এটা হতে পারে। একটা হলো উনি অনুভব করছেন, ফিল করছেন যে এই রাজনীতিবিদরা কিন্তু মাইনাস হয়। আরেকটা হলো উনি নিজেই মাইনাস হচ্ছেন, এটা মনে হয় উনি টের পেয়েছেন। এবং সেই জায়গা থেকে উনি বেরোনোর জন্য উনি নিজেকে আরো বেশি মানে করা, মানে প্রাসঙ্গিক করার জন্য উনি এইসব কথাবার্তাগুলো বলছেন। ওনার কথাবার্তাগুলোর মধ্যে আপনি অনেক সুন্দর আপনি করতে পারেন যে হ্যাঁ, অনেক সুন্দর কথা বলছেন, কথাগুলো অনেক সুন্দর, কিন্তু কথাগুলোর পেছনের কথাগুলো কি, ওনার ব্যক্তিগত কষ্ট কি, ওনার কি, উনি কিভাবে অবহেলিত হচ্ছেন, উনি কিভাবে নিগৃহীত হচ্ছেন, সেটাও একটা ব্যাপার জানতে হবে। আমার মনে হয় তারেক রহমান তাকে আর গুরুত্ব দিচ্ছেন না। বিএনপির মহাসচিব হিসাবে উনি গুরুত্ব হারিয়েছেন। এবং উনি বোধহয় আরো একটা বিষয় যে জামাত বা মানে উনি কাছে গুরুত্ব পাচ্ছেন না। কেন খেয়াল করে দেখেন, গত 3 মাসে জামাত কিন্তু একবারও কিন্তু মানে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কোনো মানে বাতচিতের মধ্যে কিন্তু নাই। কোথায় আছে দেখেন, জামাত কিন্তু বাতচিতের মধ্যে আছে কিন্তু সালাউদ্দিন সাহেবের সাথে, বা জামাত কিন্তু বাতচিতের মধ্যে আছে অন্যান্য অনেকের সাথে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম কিন্তু সাইডলাইন কোথাও আছেন, সে কোথাও নাই। সো আমার মানে ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা মাইনাসের পর্যায়ে গেছেন। আজকে সেই মাইনাসের পর্যায়ে থেকে উনি আবার হয় না যে উনি চাপা পড়ে গেছেন, চাপা থেকে বের হওয়ার জন্য উনি জারপূর্ণের চেষ্টা নেয়। সেই জারপূর্ণের চেষ্টা করতে গিয়ে এইসব অনুভবের কথা বলছেন, কিন্তু অনুভবের কথা বলে তো কোনো লাভ নেই। উনি বাস্তবায়ন করতে পারবেন না। উনি পারবেন কালকে এই যে কথাটা উনি বলছেন, এইটার মিনিমাম আমি আপনাকে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো উইশকেই এই জায়গায় যে উইশটা উনি প্রকাশ করছেন, সকল দলের মিলে ওনারা একটা ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করতে চান, যেখানে সবাই কথা বলবে, জনগণ যাকে বেছে নিল। উনি কত সুন্দর কথা বলছেন, কিন্তু এই কথাটা উনি বাস্তবায়ন করতে পারবেন না। তার কথা কে শুনবে? তার কথা সালাউদ্দিন শুনবে? তার কথা তারেক রহমান শুনবে? শুনবে না। তার কথা ইভেন সেই স্পিকার, এখন স্পিকার যিনি হাফিজ উদ্দিন, তিনি শুনবেন না। কারণ উনি নিজেই অপাঙ্ক্তেয় হয়ে গেছেন। অনেক ধন্যবাদ। এই যে অপাঙ্ক্তেয় হয়ে গেলেন, আপনি বলছিলেন তার কথা শুনবেন না, কিন্তু তিনি বলে যাচ্ছেন টের পাচ্ছেন। তিনি যে টের পাচ্ছেন, তার দলের নেতারা কি টের পাচ্ছেন? অন্যরা কি টের পাচ্ছেন আসলে যে বিপদ আসছে? বিপদ অন্যরা টের পান কিনা? এখন উনি কোন পারপাসে টের পেয়েছেন? উনি কি বাধ্য হয়ে নিজের অবস্থা দুর্বল হওয়ার কারণে উনি টের পাচ্ছেন, নাকি উনি আসলে ফিল করতেছেন, বা উনি আসলে বুঝতে পারছেন, ফিল করতেছেন, বুঝতে পাচ্ছেন যে আসলে রাজনীতিবিদদের এজ এ হোল রাজনীতিবিদদের ক্ষতি হচ্ছে? এটা বুঝছেন? আমার মনে হয় না। আমার মনে হয় উনি নিজে যে অপাঙ্ক্ত হয়ে গেছেন, এটাকে উনি মনে করতেছেন রাজনীতিবিদরা অপাঙ্ক্ত হয়ে যাচ্ছে। সো রাজনীতিবিদরা যেন অপাঙ্ক্ত না হয়, এই জন্য উনি একটা মিশনে নেমেছেন। সেই মিশনটার মধ্যে উনি কেন এখন এটাও হতে পারে বিএনপির ভিতরে গুরুত্ব বাড়ানোর জন্য, বিএনপির ভিতরে একটা শক্তি আর একটা ধারা প্রকাশ করার জন্য তিনি কিন্তু বলে বেড়াচ্ছেন যে সকলের রাজনীতি করতে শুরু হয়েছে। যেহেতু এই মেসেজটা যেন তারেক রহমানের কাছে যায় যে তারেক রহমান বিএনপির ভিতরে কিন্তু একজন লোক আছে যিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন। এটা কিন্তু বড় ধরনের একটা চাপও কিন্তু তারেক রহমানের জন্য। আর তারেক রহমান এটা কতটুকু চাপ হিসাবে নেবেন এটা আমি জানি না। তো মির্জা ফখরুল একটা বড় কার্ড খেলেছেন, এটা টেক্কা খেলেন নাই এখন পর্যন্ত। হয়তো উনি জোকার অথবা কুইন খেলেছেন, যে আবারও উনি নিজেকে তরতাজা করার জন্য, আবারও উনি যেন আগের মতো শপথে উনি যেরকম ছিলেন, তারেক রহমানের অবর্তমানে বিএনপির একমাত্র ছিলেন কিনা বলতে কান্ডারি ছিলেন, সেই অবস্থায় উনি আর যান কিনা। কিন্তু আমার মনে হয় ওনার অবস্থান শেষ। গত 3 মাসে দেখে ওনার এটা মনে হয় না। কিন্তু এবং ওনার এই কথাবার্তাগুলোতে প্রমাণ হয় যে উনি নিজেই অপাঙ্ক্তে হয়ে গেছেন, এবং পাঙ্ক্তে হওয়ার জন্য উনি এই খড়কুটা ধরে চেষ্টা করছেন। সেখানে আওয়ামী লীগের ঘাড়েও পারলে উনি সওয়ার হওয়ার চেষ্টা করছেন। দেখা যাবে কোনদিন দীপেন দেওয়ানের মতো তিনিও বলবেন যে আমি আপাতত শারীরিক অসুস্থতার কারণে বিদায় নিচ্ছি। বলা যায় না, অস্বাভাবিক ওনার কথাবার্তা কিন্তু ভালো লক্ষণ না। কিন্তু না, অল অফ এ সাডেন একজন লোক অল অফ এ সাডেন এত ভালো হয়ে যাওয়া, যে যেখানে একটা দলকে নিষিদ্ধ করার জন্য আইন পাশ করে ফেলছে, কার্যক্রম নিষিদ্ধ আইন পাশ করে ফেলছে যেখানে, সেখানে উনি বলছেন সব দল নিয়ে রাজনীতি করে। এটা বড় কথা না? বিশাল বড় কথা। তো এত উনি কয়দিন বাদে আওয়ামী লীগে জয়েন করেন কিনা, এটি তো এখন দেখার বিষয়। আওয়ামী লীগের দায়িত্ব নিন কিনা। অবশ্য তার এই বক্তব্য আবার এক গিয়ে এই বাচ্চা প্রতি করছে, তিনি কি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চান এটাও বলছে।
না ওই বাচ্চা না তো, জঙ্গি, ওই জঙ্গিটা এখন আর বাচ্চা নাই, এগুলো বিয়ে থা করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এগুলির জঙ্গি বিয়ে করে এগুলোর বাচ্চা এখন কেন, এগুলো বিয়ে থা করে বাচ্চার বাপ হয়ে গেছে। রাইট রাইট, বাচ্চার বাপটা বলছে কি যে ওনাকে পরিষ্কার করতে হবে, উনি কি আওয়ামী লীগের কথা বলছেন কিনা। আরে তো এখানে অপরিষ্কারের কি আছে, সে তো বলতে পারছি যে সে যদি বলে যে সকল সকল রাজনৈতিক দলকে সাথে উনি কাজ করতে চান, সকলেরই সুযোগ থাকা উচিত, সকলের জনগণ যাকে রাখবে তা সে ইয়ে করবে, আর না হলে না। এই কথাগুলো যে বলতেছেন উনি কি না বুঝে শুনে, ওই বাচ্চার কথায় কি উনি কথা বলতেছেন? নিশ্চয়ই না, উনি নিজের থেকেই কথা বলতেছেন। এবং উনি দুইটা কারণ, একটা হলো ওনার ভিতরে উনি ফিল করতেছেন যে আরে শুধু ওদেরকে মাইনাস করতে করতে কিন্তু আমি নিজেও মাইনাস হয়ে যাচ্ছি। এটা 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 প্র্যাকটিক্যাল একেবারেই। এই মোটামুটি বিএনপির ঘরেও বোঝা যাচ্ছে খুব টানাপোড়েন যাচ্ছে। শুধু যে মির্জা ফখরুল কোনোটা সে এরকম না, আরো অনেকেই তো অনেক সিনিয়র নেতা যারা মন্ত্রী হতে পারে না, কিন্তু তারা দুঃখে কষ্টে খুব কষ্টে আছেন, অথচ তারা যোগ্য, কিন্তু তারা আসলে অপাংক্তেয় দলে, তারা কথা বলতে পারতেছেন না। আরেকটা জায়গা যদি আপনি হিসাব করেন, সেটা আরেকটা জায়গা হতে পারে যে মির্জা ফখরুলের একটা, যদি আমরা ভালো দিকটা দেখি, আমি আসলে এতক্ষণ খারাপ দিকটা দেখছি, হ্যাঁ ভালো একটা দিক আছে, আমি যেটা আমি বলছিলাম দুইটা বিষয়, আরেকটা ভালো দিক আছে। ভালো দিকটা হলো কি, যদি এটা ভালো দিক হয়, আমি উইশ করি এটা ভালো দিক হোক, সেটা হলো তারেক রহমান হয়তো ভাবছেন বা মির্জা ফখরুল হয়তো ভাবছেন, তারেক রহমান হয়তো ভাবছেন বা মির্জা ফখরুল হয়তো ভাবছেন তিনি ভবিষ্যতে রাষ্ট্রপতি হবেন। রাষ্ট্রপতি হতে হলে তাকে তো সব দলের ঊর্ধ্বে উঠতে হবে, সবার প্রতি সমান দৃষ্টি রাখতে হবে। তখন তো উনি রাষ্ট্রপতি হওয়ার পর বলতে পারবো না যে আমি আওয়ামী লীগ করি, এটা তো বলতে পারবেন না। ওনাকে তো সব দলের কথা বলতে হবে। এই সব দলের কথা বলার জন্য কি মানে এটা কি তারেক রহমানের প্ল্যান অনুযায়ী উনি করছেন, বা উনি ড্রিম করতেছেন উনি রাষ্ট্রপতি হবেন, সে রাষ্ট্রপতি হওয়ার জন্য উনি আগে থেকেই মানে সব দলের সমর্থনের কথা বলতেছেন? এটাও কিন্তু একটা দিক হতে পারে। আইদার তারেক রহমানের পরামর্শে উনি এটা করতেছেন, আবার বুঞ্জয় নিমি বলছে আমার মনে হয় উনি রাষ্ট্রপতি হবেন না। আমি জানি না উনি রাষ্ট্রপতি হবেন কিনা, বুঞ্জয় হইতে পারে, কিন্তু আমার মনে হয় উনি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতেছেন, যে কারণে উনি ওনার একটা নিরপেক্ষ, উনি বিএনপির উপর ঊর্ধ্বে উঠে চেষ্টা করতেছেন। এখন ঊর্ধ্বে উঠতে পারলে তো খুব ভালো, এবং ওনার যদি রাষ্ট্রপতি করা হয় অবশ্যই বিএনপির রাষ্ট্রপতি হবে, ভালোই তো, খারাপ কি, তাই না? কিন্তু এটাও একটা দিক আছে, আমি এটা বলতে ভুলে গেছি যে এখানে একটা অন্য দিক আছে। উনি আইদার নিজেকে নিরপেক্ষ অবস্থানে নিতে চাচ্ছেন যাতে করে তাকে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হয়, এক, অথবা তারেক রহমান ওনাকে সাজেস্ট করছেন আপনি এরকম এরকম কথা বলেন, আপনাকে আমি রাষ্ট্রপতি হিসেবে ভাবতেছি। যেটা একটা, এটাও হতে পারে। একদম না, জাতির অভিভাবক হইতে গেলে তো নিরপেক্ষ হইতে হবে এবং জাতির কথাই বলতে হবে। সবাইকে নিয়ে চলবো, সবাইকে নিয়ে রাজনীতি করব, সবাইকে নিয়ে এক টেবিলে বসবো, খাবো, এটা তো বলতেই হবে। আর এখানে একটা কথা কেমিস্ট্রি কে লিখছেন, শুধু ফখরুল সাহেব না, তারেক রহমানের অবর্তমানে যারা দল চালিয়েছে তারা সবাই কন্টেস্ট, একদম, এতে কোনো সন্দেহ নাই। আমি এই কথাটাই বলছিলাম। আমি গতকালকে আমি কার সাথে জানি কথা বলছিলাম, উনি বললো যে, আমি বললাম এরা দেখি কোনো কথা বলে না, এদের কোনো সাউন্ড নাই। বলে এরা সাউন্ড করবে কি, এরা আসলে খুবই খারাপ অবস্থায় আছে, তাদের কোনো মূল্যায়ন নাই দলে, অথচ এরা দলকে টেনে নিয়ে গেছে এত দূর এই 17 বছর। আর তারেক রহমানের বর্তমানে এরকম বহুজন। আমরা মির্জা ফখরুলের বিপদের কথা শুনলাম, আবার তার সম্ভাবনার কথা শুনলাম। এর পাশাপাশি বাংলাদেশে আরো বহু সংকট আছে, এর মধ্যে মির্জা ফখরুল এটার মধ্যে টের পাচ্ছেন যে আওয়ামী লীগ বুঝে চলে আসছে, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব লাইনে আসা যায়, লাইনে আসা দরকার। কারণ এখন মনে করেন পুলিশরা ভয় পায় না। নোয়াখালীতে গতকালকে যে মিছিল হলো, প্রায় সহস্রাধিক মানুষ মিছিলে, 500 লোক। প্রথমে পুলিশ দাঁড়াইছিল প্রটেস্ট করতে, কিন্তু পুলিশ তো পরে সরে গেছে, পুলিশ সরে গিয়ে তাদের সময় শেষ করার জায়গা দিয়ে দিচ্ছে। এই হলো কি অবস্থা, হয়তো এটাও টের পাচ্ছেন তারা ধীরে ধীরে। গত কয়েকদিন ধরে আসলে সারা দেশেই আওয়ামী লীগের আগে যেটা জটিকা মিছিল, পুলিশ দেখলে দৌড় দেওয়া, এইটা ঘটতেছে না এখন আর। এখন স্ট্রংলি সবাই মিছিল দিচ্ছে এবং পুলিশ পাশ দিয়ে চলে যাচ্ছে, কথা বলছে না। যেমন চট্টগ্রামের জিসি মোড়ে যে মিছিল হলো, মিছিল শেষে সমাবেশ হলো, পুলিশের গাড়ি এসে হুইসেল বাজে, কোনো কাজ হয় নাই, এরা কিন্তু দাঁড়িয়েই মিছিল করছে। গতকালকে আবার কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগ মিছিল করছে। সঙ্গত কারণে বিএনপির মধ্যে তো একটা চিন্তার বাজ আছেই, এটা তো আর কোনো অস্বীকার করার উপায় নাই। বড় দল হিসেবে আওয়ামী লীগকে তো তারা ফেলতে পারতেছে না নিষিদ্ধ কইরা, এটাও তো আছে নিশ্চয়ই। শুনেন, বাংলাদেশ তো এরকম আহাম্মক হয়তো ইউনুস হইতে পারে যে নিষিদ্ধ করে একটা দলকে মাইনাস করে ফেলানো, এটা আহাম্মক ইউনুস ভাবতে পারে, বা ইউনুসের যে বাহিনী ক্ষমতায় ছিল, জঙ্গি বাহিনী, তারা হয়তো ভাবছে, তাদের স্বপ্ন ছিল এরকম যে মাইনাস করে দিলেই সব শেষ হয়ে যায়, কিন্তু এটা শেষ হয় না। তখন থেকে বলছি যে এটা কোনোদিন শেষ হবে না। আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এমন একটা জিনিস, সেটা হলো এই দেশের সাথে ওদের সম্পর্ক। এই দেশ আছে তো ওরা আছে, এদেরকে আপনি কোথায় পাঠাবেন? আপনি কোথায় পাঠাবেন? আপনি কোন জায়গায় তারা যাবে? তারা মাটি ফুঁড়ে উঠবে, তারা মাটি ফুঁড়ে এই দেশের স্বাধীনতা যুদ্ধের সাথে, এই দেশের মুক্তির সাথে, এই দেশের প্রতিষ্ঠার সাথে, এই দেশটার সাথে যাদের সম্পর্ক, এদেরকে আপনি কোথায় পাঠাবেন? কোথায়? এরা তো পাকিস্তান যেতে পারবে না, এদের কোথায় পাঠাতে পারবেন না।
হ্যাঁ, পাকিস্তান আমরা পাঠাইতে পারবো, এই জঙ্গিগুলারে পাঠাই দিতে পারবো, কিন্তু আমাদের এদেরকে কোথায় পাঠাবেন আপনি? এদেরকে যদি পাঠানোর চেষ্টা করেন আবার তলা থেকে ফিরে উঠবে কই? আপনি এখন পর্যন্ত খুঁজে মুজে তো শেষ পর্যন্ত কি পাওয়া গেল যে ইন্ডিয়াতে বড়দের 1000 খানেক আওয়ামী লীগ আছে, তাহলে বাকি আওয়ামী লীগেরা কোথায় গেল? এই আওয়ামী লীগই তো বিভিন্ন নির্বাচনে জয়ী হয়ে আসছে নাকি? সেই ভোটারগুলি তো আছে নাকি? সে আওয়ামী লীগের সমর্থকরা তো আছে নাকি? ধরুন আওয়ামী লীগের কমিটিতে, সব কমিটি, বাংলাদেশের সকল কমিটিতে, আপনি আওয়ামী লীগের কমিটিতে সব মিলে আছে 10,000 লোক আছে, সে ধরেন 10,000 লোক আছে। এই 10,000 লোক কমিটিতে যারা আছে তারা যদি কালকে বলে হ্যাঁ আমরা আওয়ামী লীগ থেকে এখন আমরা আওয়ামী লীগে নাই, অন্যরা, আপনি এই জায়গাগুলি কি অপূর্ণ থাকবে? থাকবে না, না। এই অপূর্ণ থাকবে না, এই আওয়ামী লীগেরা কিন্তু আছে। সো এদেরকে আপনি কোথায় রাখবেন সেটা কি বোঝা যাচ্ছে না? সেটাও তো একটা বড় বিষয়। আপনি আপনি যে গত কয়েকদিন বা আপনি যেটা বলছেন যে আপনি যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় যে অস্তিত্ব দেখা যাচ্ছে, আমি অস্তিত্ব এই জন্য বলছি যে আওয়ামী লীগকে এখন বড়াই করে কিছু বলার মতো অবস্থায় আওয়ামী লীগ নাই, কিন্তু তারা তো মাটি ফুঁড়ে বেরোচ্ছে তো নাকি? তাদেরকে মাটি জাতা দিয়ে রাখা গেছে? আইন করেন, ওই করেন, পার্লামেন্টে আইন পাশ করাইলেন সালাউদ্দিন সাহেব, পারছেন? পারবেন না, ইট ইজ ইম্পসিবল। এরা কিন্তু নিষিদ্ধ সংগঠন আপনি বলতে পারেন, কিন্তু এরা কিন্তু অন্ধকারের জীব না, এরা কিন্তু গুহার ভিতরে লুকায় থাকবে না, কারণ এরা প্রকাশ্য পলিটিক্সে বিশ্বাস করে। এরা মুক্তিযুদ্ধ করেছে প্রকাশ্যে, এরা চুরি করে মুক্তিযুদ্ধ করে নাই, কিন্তু মাঠে ময়দানে হাল চাষ করছে, পিঠের মধ্যে স্টেন গান নিয়ে কিন্তু যুদ্ধ করেছে, হাল চাষও করছে, ধান চাষও করছে। কিন্তু হ্যাঁ, ওই গোষ্ঠীটা, যে গোষ্ঠীটা ওই যে আমি মাঝে মধ্যে বলি যেগুলো সরকারি চাকরি করছে, সব ইয়ে করছে, যেগুলো কোলাবোরেটর হিসেবে কাজ করছে, তাদের কথা ডিফারেন্ট। কিন্তু এই দেশের মুক্তিযোদ্ধারা কিন্তু প্রকাশ্যে মুক্তিযুদ্ধ করেছে, কৌশলে মুক্তিযুদ্ধ করেছে। সেই কৌশলকে ওরা ভুলে গেছে। মুক্তিযোদ্ধারা বা মুক্তিযোদ্ধাদের বংশধররা কি কৌশল ভুলে যাবে? কৌশল কোনোদিন ভুলবে না। কৌশল কিন্তু কৌশল দেবে, সেই কৌশলে তারা কিন্তু আবার সামনে আসবে। এই দেখেন, আপনি বলছেন যে তারা কাফনের কাপড় মাথায় দিয়ে তারা মিছিল করছে, তারা এইটা করছে, তারা ওইটা, কেমনে? কারণ কি? কারণ এদেরকে নিষিদ্ধ করে আপনি রাখতে পারবেন না, ইম্পসিবল। এটা আমার বিশ্বাস থেকে বলছি না, এইটা আমি বলি, এটাই সহজাত ব্যাপার। এই হলো জেনুইন বাংলাদেশ। এই জেনুইন বাংলাদেশকে আপনি ইনজেনুইন বাংলাদেশ দিয়ে ডুবাই রেখে দিতে পারবেন? যতই আপনি ওকে ফ্যাসিস্ট বলেন, ওকে অমুক বলেন, তমুক বলেন, কিন্তু আরো একটা জিনিস দেখেন, এই যে ফ্যাসিস্ট বলে আমরা ইয়ে করতে চাই, স্বৈরাচারের দোসর করি। আরে ভাই, ফ্যাসিস্ট আপনার এখানে আমরা অনুষ্ঠান করছি, এই কথাটা এখন পর্যন্ত এই গণ্ডমূর্খদের মাথার মধ্যে আসে না। ফ্যাসিস্ট জিনিসটা কি? ফ্যাসিস্টটা কে ছিল? হিটলার ফ্যাসিস্ট ছিল, মুসোলিনি ফ্যাসিস্ট ছিল, ফ্রাঙ্কো ফ্যাসিস্ট ছিল। কারা ফ্যাসিস্ট? এরা ফ্যাসিস্ট। এরা কারা? ইদি আমিনকে ফ্যাসিস্ট বলা হইতো। আপনি ইদি আমিনটা, আপনার অনেক পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে ইদি আমিন অনেক খারাপ লোক, কিন্তু ইদি আমিন কিন্তু সাদা চামড়ার কান্দে সুরে কিন্তু হাঁটছে, আলগা যেন তারা লইয়া কিন্তু হাঁটতে হয়েছিল। কারণ কি? এরা গাদ্দাফি, ওরাও যদি আপনি বলেন, ও কিন্তু চরম জাতীয়তাবাদী, মানে এরা হলো চরম জাতীয়তাবাদী। চরম জাতীয়তাবাদীরা হলো ফ্যাসিস্ট। তা আপনি চরম জাতীয়তাবাদীরা তো বাংলাদেশকে কারা ভালোবাসে বেশি? চরম জাতীয়তাবাদীরা না মধ্য জাতীয়তাবাদীরা, নাকি হালকা জাতীয়তাবাদীরা, না ইসলামীরা? চরম জাতীয়তাবাদীরা কিন্তু বাংলাদেশের জন্য রক্ত দিয়ে দিবে। তো শেখ হাসিনা তো চরম জাতীয়তাবাদী। তো চরম জাতীয়তাবাদীরা আপনি গালি দিয়ে লাভ আছে? কোনো গালি, এটাকে গালি বলে? এটা তো গালি না। মানুষের কাছে আপনি শব্দ একটা প্রচার করার চেষ্টা করছেন, এটা একটা গালি, কিন্তু আজও কালো কিন্তু মানুষ বুঝতে পারে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য একটা মুখ উঠে আসবে। আই টেল ইউ, মাথার মধ্যে ওনার একটা মুকুট হিসেবে আসবে ফ্যাসিস্ট চরম জাতীয়তাবাদী শেখ হাসিনা, যে বাংলাদেশ ছাড়া কিছু বোঝে না। এরকম শেখ হাসিনা, আমরা তো আল্ট্রা ন্যাশনালিস্ট হইতে চাই, আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা তো চাই শেখ হাসিনা যদি আল্ট্রা ন্যাশনালিস্ট হয়। আমরা তো মানে যারা এটা বাংলাদেশ ছাড়া কিছু বোঝে না, তারা তো শেখ হাসিনার জন্য জান দিয়ে দেবে। সো ফ্যাসিস্ট বলে কিন্তু বরং আরো অনেক লোককে জড়ো করে দিচ্ছেন, যারা কিন্তু শেখ হাসিনার সাথে ছিল না, শেখ হাসিনাকে সন্দেহ করতে। এখন শেখ হাসিনা আপনি ফ্যাসিস্ট বলেন, ওই ফ্যাসিস্টটা কিন্তু শেখ হাসিনার সাথে চলে যাবে। আপনি স্বৈরাচারী বলতেছেন, কিসের স্বৈরাচার? কি স্বৈরাচারী করছে? আপনি কাকে স্বৈরাচার বলেন? আপনি খালেদা জিয়াকে স্বৈরাচার বলছেন, আপনি বঙ্গবন্ধুরের স্বৈরাচার বলেন, আপনি জিয়াউর রহমানের, কেউ না কেউ তো বলে জিয়াউর রহমানের স্বৈরাচার বলে, আপনি এরশাদের স্বৈরাচার বলে, খালেদা জিয়াকে স্বৈরাচারী বলে। স্বৈরাচারী খালেদা জিয়াকে স্লোগান দেয় নাই? দিস তো শেখ হাসিনাকে স্বৈরাচারী বলে। তো ভাই, আপনারা তো সবাই, আমাদের দেশ যারা শাসন করছে সবই তো স্বৈরাচার। তাহলে স্বৈরাচার গালি হলো কেমনি? স্বৈরাচারের দোষক আপনি খুশি? আমি জানি যে আপনাকে এই প্রেস ক্লাবে গেলে স্বৈরাচারের দোষক, আপনি খুশি হওয়ার কথা। ভাই, আমি স্বৈরাচারের দোষক। বাংলাদেশে যতজন শাসন করছে এই পর্যন্ত, বঙ্গবন্ধু শাসন করছে স্বৈরাচার, জিয়া রহমান শাসন করছে স্বৈরাচার, এরশাদ শাসন করছে স্বৈরাচার, খালেদা জিয়া শাসন করছে স্বৈরাচার, শেখ হাসিনা শাসন করছে স্বৈরাচার, সবাই তো স্বৈরাচার।
আমার স্বৈরাচারের দোষর বললে আমার কি সমস্যা ভাই? পুরো বাংলাদেশই তো পুরো যে বাংলাদেশই আপনাকে তো স্বৈরাচারের স্বৈরাচারের দোষর দোষর। বলতেছে সেও কিন্তু কোন না কোন সময় স্বৈরাচারের দোষর ছিল, কারণ তারও তো তার প্রেমের সরকারও তো একটা ছিল, যে আপনাকে প্রেমে আজকে স্বৈরাচারে বলতেছে যে প্রেস ক্লাবে বসে বসে যারা স্বৈরাচারের দোষর বলে গালি দেয় তারাও তো এরকম এক স্বৈরাচারের সমর্থক। একদম। তো ফ্যাসিস্ট স্বৈরাচার এগুলো গালি হবে না, এগুলো শেখ হাসিনার মাথার মধ্যে একটা মুকুট হয়ে আসবে, মুকুট, হ্যাঁ। যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট ছিল, বাংলাদেশের অস্তিত্বের জন্য ফ্যাসিস্ট ছিল, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ফ্যাসিস্ট ছিল, বাংলাদেশের মানে স্বাধীন কূটনীতির জন্য ফ্যাসিস্ট ছিলেন, উনি কারো অধীনতা মানেন নেই, তাহলে উনি তো ফ্যাসিস্ট, আই স্যালিউট। এবং এইটাই তার মাথার মুকুট, ওনাকে ফ্যাসিস্ট হয়ে থাকতে হবে, বাংলাদেশের জন্য ওনাকে যুদ্ধ করতে হবে, বাংলাদেশের জন্য যুদ্ধ করেন তাহলে উনি ফ্যাসিস্ট, তো ওই ফ্যাসিস্টের তো আমরা সবাই সমর্থন করবো। সো ফ্যাসিস্ট হবে শেখ হাসিনার মাথার মুকুট, স্বৈরাচার আমরা সবাই স্বৈরাচারের দোষর, সবাই আপনি যে আপনারা বলেন প্রত্যেকে কোনো না কোনো আমলের সবাই স্বৈরাচার, সবাই আমরা স্বৈরাচার বলে গালি দিচ্ছি, তো স্বৈরাচার একটা গালি রইল না তো, এটা তো প্রশংসা হয়ে গেল, কারণ সবাই তো স্বৈরাচার। বাংলাদেশের 54 বছরে যারা যা কিছু করছে, একটা রাস্তা করলেও যে করছে তারা আপনি স্বৈরাচার বলছেন। স্বাধীনতার পরে বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, যেগুলো রিকনস্ট্রাকশন যে করেছে তারা আপনি স্বৈরাচার বলছেন। তারপরে বাংলাদেশের দুর্দিনের মধ্যে আপনি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে ধরে উনি বাংলাদেশের গতিপথ অন্যদিকে নিচ্ছেন, তারও আপনি স্বৈরাচার বলছেন। জিয়াউর রহমানেরকে মায়েরা যিনি ক্ষমতা নিচ্ছেন এরশাদ সাহেব, তারে আপনি স্বৈরাচার বলছেন। যিনি বাংলাদেশের রাস্তাঘাট প্রথম দিকের রাস্তাঘাটের উন্নয়নের জন্য যিনি দাবিদার, তাকে আপনি স্বৈরাচার বলছেন। তারপরে খালেদা জিয়া আসলো, খালেদা জিয়াকে আপনি স্বৈরাচার বলছেন। হেডলাইন হয়েছে পত্রিকাতে, স্বৈরাচারী খালেদা জিয়া। হ্যাঁ, তো শেখ হাসিনার এখানে সমস্যা কি? এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। সো এখন থেকে আর লজ্জা পাওয়ার কিছু নাই। যারা স্বৈরাচার বলবে আপনি বলতে পারেন, ভাই আমি খুব ধন্যর সাথে আমি বলি যে আমি স্বৈরাচারের দোষর, কারণ আপনিও স্বৈরাচারের দোষর। আপনি কার সমর্থক বলেন তো দেখি? আইদার শেখ এরশাদের সমর্থক হবে, অথবা খালেদা জিয়ার সমর্থক হবে, অথবা বঙ্গবন্ধুর সমর্থক হবে, অথবা জিয়াউর রহমানের সমর্থক হবে। যে তাই হয়তো আপনার সমস্যা, আমার সমস্যা নেই। সো ফ্যাসিস্ট বলে গালি দিলে কিন্তু খুশি মনে এটা নিবেন, এবং যারা এরকম বলে তাদেরকে বলবেন যে ভাই আসো ফ্যাসিস্ট হও, বাংলাদেশটাকে ভালোবাসো।